শৈলেন মেয়েকে দেখতে প্রতি মাসে একবার আসে। হাইকোর্টের রুটিন মাফিক বেঁধে দেওয়া ভিজিট। ৮ বছর যাবৎ নিয়মিত তাই আসছে। ইদানিং একটু বেড়েছে। মিলি তাকে কেন ছেড়ে চলে এসেছিল শৈলেন এখনও ঠিক জানে না, জানার চেষ্টাও করেনি। যেমন জানে না মিলি কেন তাকে ভালোবেসে ৩বার পালিয়ে বিয়ে করেছিল। তবে মিলির বাবা স্কুল মাস্টার ভরতবাবু শৈলেনকে কোনোদিন জামাই হিসেবে মেনে নেননি। না মানারই কথা। শৈলেন হ্যান্ডসাম ঠিকই আছে, কিন্তু নিরক্ষর। কাজ করে সোনার দোকানে, রোজগারও ভালো নয়। মিলি 9-এ পড়ার সময়ই শৈলেনের পেছনে লাগে। একটা বেয়াড়া ছেলে যেমন একটা মেয়ের পেছনে লাগে, মিলি ঠিক তেমনটা নয়, তার থেকেও বেশি বেগে আঠার মতো লেগেছিল শৈলেনের পেছনে। অল্প বয়সী মিলিকে বুঝিয়ে শৈলেন নিরস্ত্র করতে পারেনি, থামাতে পারেনি। তার অর্থনৈতিক অবস্থা খারাপ এ কথা শোনেনি, সে নিরক্ষর এটা বলতেও কাজ হয়নি। একদিন যখন মিলি খোলা রাস্তায় জনসমক্ষে চুমু খাবার হুমকি দেয়, তখন শৈলেন ভয় পেয়ে বলেছিল, ঠিক আছে, রাস্তায় সিন ক্রিয়েট করার দরকার নেই, তবে তোর বাবা মায়ের হ্যাপা আমি সামলাতে পারবো না, ও দায়িত্ব তোর। প্রথমবার যখন ওরা গোপনে পালিয়ে যায়, মিলির তখন 18 হয়নি। বনগা থেকে ধরে এনে মিলিকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিলেন উত্তেজিত ভরতবাবু। দ্বিতীয়বার ধরে আনে দীঘা থেকে, তখন মিলি ঘরে বন্দি ছিল 6 মাস। তৃতীয়বার সাবালক হওয়াতে সরাসরি থানাতে যায়, সেখানেই বিয়ে। মিলির কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জিং গেম জেতার মতো, তবে জেতার আনন্দ বেশি দিন হজম করতে পারেনি সে। পারার কথাও নয়, সে বড় অস্থির, চঞ্চলা, দুরন্ত। মেয়ে হবার পর শৈলেন ভেবেছিল এবার হয়তো শান্ত হবে, থিতু হবে, হয়নি। উল্টে তার ডিভোর্সের নেশা পেয়ে বসে। কোনো কারণ ছাড়াই একদিন সে মেয়ে কোলে বাপের বাড়ি ফিরে যায়। মেয়ের বয়স এখন 16, মাধ্যমিক দেবে। কিছুদিন যাবৎ শৈলেনের মনে হচ্ছে পরীক্ষার থেকেও মেয়ের ঝোঁক বেশি রাস্তাঘাটের বখাটে ছেলেগুলোর দিকে, যেমনটি অল্প বয়সে ছিল মিলির। কোনো এক কারণে শৈলেনের মেয়ে টিনা বেশি সুন্দর, বেশি কথা বলে, টই টই মাস্টার, সেই কারণেই চট করে চোখেও পড়ে। ফলে বেশ কিছু পড়াশোনা না করা, বাইক নিয়ে ঘোরা ছেলের আনাগোনা বেড়েছে নির্জন বাড়িটির সামনে। বিকেল হলেই যেন রাস্তার কোণটাতে ঝাপড়ি ছেলেদের একটা মেলা মেলা ভাব। মিলি সবই জানে, দেখে। এ ব্যাপারে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই, থাকার কথাও না। সকালে ট্রেন ধরে এক চাকরিতে বের হয়, ফেরে রাত্রে। কি কাজ করে, কোন অফিসে কাজ করে, কোম্পানির নাম কি, কেউ জানে না। আবার মাঝে মাঝে বেড়াতেও যায় দূর শহরে, বাইরের দেশেও নাকি গিয়েছে। আজ শৈলেনের আসার কথা নয়, কিন্তু কোনো এক অজানা ভয়ে সে এসেছে। এখন প্রায় উদ্বেগ নিয়ে আসে। মেয়েটাকে দেখার পর বাড়ি ফিরে ভয়টা তার কাটে না, বরং বাড়ে। তার শুধু মনে হয় আজ হয়তো গিয়ে মেয়েটাকে সে দেখতে পাবে না। খুঁজতে যেতে হবে কোথাও, যেমনটা উদ্বেগে দলবল নিয়ে ভরতবাবু বেরোতেন এক সময়। রাস্তা থেকেই সেই ভয়ে ভয়ে ডাকলো, মা কোথায় রে টিনা? কিছুদিন যাবৎ শৈলেন মেয়েকে মা বলে ডাকতে শুরু করেছে। মাঝে কিছুদিন সে শুধু টিনা বলে ডাকত। আজ মিলি বাড়িতেই ছিল। মা ডাকটা শুনে তার বুকের মধ্যে ছ্যাত করে উঠল। শৈলেন আবার ডাকলো, ও মা টিনা। টিনা ঘরে বই নিয়ে মায়ের ভয়ে বসেছিল। বসতেই হয় তাই, নইলে এ সময় সে মোবাইল দেখত, বা মা যেদিন কাজে সকাল সকাল
সেজেগুজে বের হয়, সেই দিন সে এক্কেবারে স্বাধীন। বইপত্র লাটে তুলে বেরিয়ে পড়ে পাড়া পর্যটনে। ভুলেও স্কুল যায় না। মায়ের অল্প বয়সের প্রেমের কাহিনী, বারে বারে পালিয়ে যাওয়ার রোমহর্ষক ইতিবৃত্তে সে অনেক আগেই লোকমুখে শুনেছে। মায়ের চাকরি, বেড়াতে যাওয়া নিয়ে উদ্ভট নিন্দনীয় চর্চা, সেটাও তার মনোযোগ আকর্ষণ করেছে। এখন সে অনুভব করে তারা একটা ফালতু ফ্যামিলি। মা ফালতু, বাবা ফালতু, এমনকি তার দাদু দিদাও ফালতু। বাবার ডাক শুনে বাইরে বেরিয়ে চোখ মুখ পাকিয়ে চিৎকার করে টিনা বলল, দুপুরবেলায় চিৎকার করে ডাকছো কেন? তুমি রোজ রোজ আসবে না, ফালতু। সোহেলিনের সঙ্গে টিনা কোনোদিনই ভালো ব্যবহার করে না, যেমন করে না মিলি। এ নিয়ে অবশ্য সোহেলিনের ক্ষোভ বিক্ষোভ অনুশোচনা নেই। সে নিরক্ষর, গরিব, এটুকুই তার প্রাপ্য। মিলি মেয়েকে রূঢ় ব্যবহার শিখিয়েছে। বাবা কত খারাপ তার সামনে একাধিক দিন চিৎকার করে বলেছে, অপমান করেছে। তাই এখন আর মেয়েকে দোষ দেওয়া যায় না। তাকে যেমনটা শেখানো হয়েছে তেমনটাই সে হিসেব করে ফেরত দিচ্ছে। সোহেলেন মেয়ের কথায় রাগলেন না, বরং হেসে বলল, ওভাবে বলে না মা, তুমি না পড়াশোনা শিখেছ। মেয়ে মুখ বাঁকিয়ে আবার ঘরে গিয়ে ঢুকল। মিলি সোহেলেনের সঙ্গে প্রায় কথা বলেই না, অথচ সোহেলেনের বিরুদ্ধে তার সঠিক রাগটা যে কি সেটা সে নিজেও আঁচ করতে পারে না, জানে না। ইদানিং সে খানিকটা হলেও বুঝতে শিখেছে তার নিজেরই চারিত্রিক ত্রুটি আছে। একটা অদম্য শারীরিক অনাকাঙ্ক্ষিত বহিঃটান তাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে ভেতরের কোনো এক অজানা শত্রু। মিলি বাইরে বেরিয়ে এলো। সোহেলেনের সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত বিস্মিত হয়ে বলল, তোমার কি কোনো অসুখ করেছে? সোহেলেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছে ভুলে গেল। সে মিলির হাত ধরে উদ্বেগের সঙ্গে বলল, না, ভয় করছে, সারাদিন আমার ভয় করে। মিলি হেসে ফেলল, যেমনটা প্রথম প্রথম হাসত। হাত ছাড়িয়ে চোখ ভ্রুকুটি হেনে বলল, কেন, কিসের ভয়? এতদিন পর বউ হারানোর ভয়, না বিয়ে করার শখ? সোহেলেন আরও উদ্বেগ চোখে গোল গোল করে বলল, না রে মিলি, বউ তো আমার আগেই হারিয়েছে, ও ভয় আমার আর নেই। আমার ভয় মেয়ে হারানোর। দেখিস না টিনা কেমন পাল্টে যাচ্ছে। আমার কেন জানি বারবার মনে হচ্ছে ও তোর মতো করবে, ও তোর মতো হবে। কোনো দিন না। মিলি আজ আর কোনো রাগ করল না, বরং উদ্বিগ্ন হলো। এই ভাবনাটা তার মাথাতেও এসেছে। টিনা যে বিগড়েছে এটা সে বিলক্ষণ জানে। আজ বরং সে শান্ত হয়ে চোখ নামিয়ে করুণ সুরে বলল, আমায় তুমি ঘৃণা করো, তাই না? ঘৃণা করি না, তোর বাবার মতো ভয় করি। মেয়ে হারানোর ভয়, ভীষণ ভয়। মেয়েকে আমায় তুই ভিক্ষে দে মিলি। ওর কিছু হলে আমি তোকে কেটে ফেলবো, তোর বাবাকেও কাটবো। ভরতবাবু মেয়েকে মানুষ করতে পারেনি, এখন নাতনিটাকেও বাড়িতে রেখে উচ্ছন্নে পাঠাচ্ছে। মেয়ের কিছু হোক, বুঝবি ঠেলা, তোকে আমি কচুকাটা করব। মিলির আজ যেন কী হয়েছে, বাবার অপমানে সে মুখ বুজে রইল। কখন যেন অকারণে দু চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে এসে গালে পড়ল। সোহেলেনের ভেতর সে দেখতে পেল এক দৃঢ়চেতা অভিভাবক, এক সত্যিকারের বাবা, এক হিতাকাঙ্ক্ষী, এক বন্ধু। সে সোহেলেনের হাত ধরে ধীরে ধীরে বলল, চলো আমরা একবার আমার মেয়ে নিয়ে পালিয়ে যাই। কথা শুনে সোহেলেন রুক্ষ হয়ে বলল, কেন,
পালাবো কেন? আমি আমার মেয়ে নিয়ে যাব। আমার মেয়ে। মিলি হাসল। তারপর শৈলেনের বুকের কাছে সরে এসে বলল, ভরতবাবু ফেরার আগে চলো আমরা তিনজনেই শেষবারের মতো পালাই, দূরে, অনেক দূরে। সমাপ্ত।